আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিতের পূর্ণ সংখ্যা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, এটা জানার জন্য সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা সবাই জানি যে এটা 1 2 3 4 5 6 7 8 9 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই সবগুলোকে আমরা বলি অঙ্ক। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই সবগুলোকে আমরা বলি অঙ্ক, যাকে আমরা সংখ্যা প্রতীকও বলে থাকি। এগুলোর মধ্যে এই 0 বাদে একটু ভালো করে খেয়াল করবেন, এই 0 ব্যতীত 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা যায়, আবার স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায়, দুইটাই একই জিনিস। তো এখন ধনাত্মক কেন বলা হইল? ধনাত্মক বলার কারণ হচ্ছে এই যে আমরা এই সংখ্যাগুলো লিখলাম, প্রত্যেকটার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে যোগ চিহ্ন আছে। যে 1, এই 1 মানে +1, 2 তার মানে +2, 7 তার মানে +7, এই প্রত্যেকটা অঙ্কের সামনে এখানে প্লাস চিহ্ন রয়েছে, সুতরাং এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো 0 থেকে 9 পর্যন্ত এই সবগুলোকে আমরা বলি অঙ্ক। এই সবগুলোকে আমরা কি বলি? অঙ্ক। কিন্তু আমি যখন 0কে বাদ দিয়ে দিব, 0কে বাদ দিয়ে দিব, আমি যখন 1 থেকে শুরু করব, 1 থেকে শুরু করে অনবরত চলতে থাকবে, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত থামবে না, 1 থেকে শুরু করে এটা চলতে থাকবে 10 11 12 13 এভাবে করে চলতে থাকবে। তো 1 থেকে শুরু করে আমি এর পরবর্তীতে যত সংখ্যা লিখব ধনাত্মক, এই প্লাস আকারে লিখব, এই সবগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। সবগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখনই আমরা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত যে চিহ্নটা, ধনাত্মকের বিপরীত চিহ্ন +1, তার বিপরীত চিহ্ন আমি যদি লিখি তাহলে মাইনাস, সাথে দিলাম 1, -1, 2 আমি দিলাম -2, 3 আমি দিলাম -3। তাহলে প্রথমে ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা +1 +2 +3, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখনই আমি এই ধনাত্মক যে চিহ্নটা, প্লাস চিহ্নের বিপরীতটা, ধনাত্মক চিহ্নের বিপরীত যে চিহ্নটা মাইনাস, এই চিহ্নটা যখন আমি যুক্ত করে দিলাম, তখন এগুলো হয়ে গেল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে আমাদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যে যখন কোনো এই পূর্ণ সংখ্যার সামনে যখন মাইনাস চিহ্নটা যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আলোচনা করলাম, এর পরবর্তীতে যেই টপিক্সটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি? ঠিক ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো আমরা করলাম, এটার বিপরীতটা না। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা যাদেরকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি, একটু খেয়াল করেন, একেবারে সহজ। আমরা যাদেরকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি তাদের সাথে যখন আমরা শুধু এই 0টাকে যুক্ত করে দিব, ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন 0টাকে যুক্ত করা হয়, তখন তাদের নামটা হয়ে যায় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আপনি যত ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখবেন, যত লেখেন, এই সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এদের সামনে আপনি যখন এই 0টাকে যুক্ত করবেন, শুধু 0টাকে যখন এদের সাথে আপনি যুক্ত করে দিলেন, 0 1 2, একটু আগে আপনি বললেন 1 2 3 4, এখন আপনি বললেন 0 1 2 3 4, নাম হয়ে গেল অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন 0টা যুক্ত করা হয়, তখন তাদেরকে আমরা একসঙ্গে সম্পূর্ণটাকে বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের 2 নম্বর টপিকসটাও আলোচনা করা হয়ে গেল, একেবারেই সহজ। 3 নম্বর যে টপিকস, এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা। এখন কিন্তু আর কোনো এর সাথে কোনো শব্দ লাগানো নাই, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কোনো শব্দ লাগানো নেই, শুধু বলা আছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা বলার কারণে সব কিছু এর ভিতরে ঢুকবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা সব মিলে পূর্ণ সংখ্যাটা তৈরি হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি এখানে একটু চিহ্ন আকারে আঁকতে চাই। তা হচ্ছে আমি যখন এইটা আঁকবো,
তখন আমরা বুঝবো যে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা আঁকলাম। এই চিহ্নটি দ্বারা আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করলাম, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে আমি এখানে দিলাম এটা হচ্ছে 0। এরপর এখানের মধ্যে আমরা যেটা আঁকলাম তাকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর মাঝখানে 0। যখন একটু ভালো করে খেয়াল করেন, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। ধনাত্মকে কিন্তু আমরা আরেকভাবে আরেকটা নাম দিতে পারি, স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা দুইটাই একই, সম্পূর্ণ একই। তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন 0টা যুক্ত হবে, আমি এখানের মধ্যে দেখাই একসঙ্গে। এই যে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আঁকলাম, তার সাথে যখন 0টা যুক্ত হবে, এই যে 0 যুক্ত হলো, যখন 0টা যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাশে যেভাবে ছিল সেভাবেই থেকে গেল। একে আমরা আপাতত এখনো পর্যন্ত কোনো কাজ করলাম না। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার যখন এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক হয়ে যাবে, আমরা আঁকি, আমরা এখানের মধ্যে এটা আঁকলাম। অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন যুক্ত হয়ে গেল তখন তাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যেমন রয়েছে -1, -2, -3, এটা হচ্ছে 0। আর এখানের মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 এইভাবে করে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলিত হলে তাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে 0 থাকবে, পূর্ণ সংখ্যার মধ্যে 1, 2, 3, 4 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যার মধ্যে -1, -2, -3 এরকম করে অসংখ্য ঋণাত্মক সংখ্যা থাকবে। এই সবগুলোর মিলিত রূপকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের 3 নম্বর টপিক্সের আলোচনা হয়ে গেল। 4 নম্বর যেই টপিক্স, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা কি স্থাপন, এটা আমরা এখন করে দেখব। তাহলে আমরা এখন আমাদের 4 নম্বর যে টপিক্সটা এটা নিয়ে আলোচনা করি। সবার প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা আমরা সবাই জানি যে সংখ্যা রেখাটা এই যে একটি সরল রেখার মতো যখন আমরা একটা আঁকবো, সরল রেখা, এই সরল রেখার মধ্যে যখন আমরা সংখ্যাকে স্থাপন করব, সরল রেখার মধ্যে যখন আমরা সংখ্যা স্থাপন করব তখন সেই সরল রেখাটার নাম হয়ে যাবে সংখ্যা রেখা। অর্থাৎ সরল রেখা, একটা রেখার মধ্যে যখন সংখ্যা স্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় সংখ্যা রেখা। তো এই সংখ্যা রেখার মধ্যে সংখ্যা কিভাবে স্থাপন করে? সংখ্যা রেখার মধ্যে একেবারে মধ্যবর্তী স্থানে, শুধু মধ্যবর্তী স্থানই হবে এমনটা নয়, সংখ্যা রেখার মধ্যে প্রথমে আমরা 0কে স্থাপন করব। 0 স্থাপন করার পরে এই যে 0, এই 0র ডান দিককে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা বসবে, 0র বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসবে। আমরা একটু আগেই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখেছি। তো 0র ডান দিক, 0 এর ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসে, 0 এর বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসে। তো এখন 0 এর ডান দিকে প্রথম যেই ঘরটা তাকে আমরা বলবো +1। আমরা প্লাস দিতেও পারি, এবার প্লাস না দিয়ে শুধু 1 লিখলেও কিন্তু +1কেই বোঝায়, ধনাত্মক। তারপর 2, 3, 4, 5 এইভাবে করে আমি 5 পর্যন্ত লিখলাম। আপনি যদি আরও অনেক লিখতে পারবেন, 6, 7। এই যে সরল রেখা মানে কি? এটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। সরল রেখা মানে এটাকে আরও এদিকে নিয়ে যাওয়া যাবে। তাহলে 0 এর বাম দিকে -1, -2, -3, -4, -5 পর্যন্ত লিখলাম। আপনি চাইলে এইদিকে আরও অনেক সংখ্যা লিখতে পারবেন। তাহলে আমরা 0 এর ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 এর বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম। এখন আমাদেরকে যদি বলা হয় যে একটি সংখ্যা রেখার মধ্যে তোমরা +5 এই সংখ্যাটাকে স্থাপন করো, +5কে স্থাপন করো। আমরা দেখতেছি +5, তাহলে প্লাস মানে কি? ধনাত্মক। তাহলে আমাকে 0 এর ডান দিকে যেতে হবে। এখন আমি কয় ঘর যাব, কয় ধাপ যাব? এখানে দেখতেছি 5। তাহলে এই যে 5 কথাটা বললো, এই জন্য আমি 0 এর ডান দিকে 5 ধাপ ডান দিকে যাব। 0 এর ডান দিকে আমি 5 ধাপ অতিক্রম করব। 0 এর 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ অতিক্রম করে আমি এখানে 5-এ এসে পৌঁছালাম। এই জায়গাটা আমি গোল করে বৃত্তর মতো ভরাট করব, যাতে করে এটা বোঝা যায়। তাহলে 0 থেকে 5-এ আমি পৌঁছালাম, তার মানে আমি এই যে +5 বিন্দুকে স্থাপন করে দিলাম।
আমাদেরকে যে তারা +5 স্থাপন করতে বললো, আমরা +5 স্থাপন করলাম। এবং এখানের এই প্রত্যেকটা যে দাগ, প্রত্যেকটা যে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা এখানের স্থানগুলোকে আমরা বলবো এক একটা বিন্দু। 1 বিন্দু, 2 বিন্দু, 3 বিন্দু। তাহলে 0 এর ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুটিকে আমরা গাঢ় চিহ্নিত করলাম। এটিকেই আমরা বলবো +5 এর অবস্থান। যদি আমাদেরকে বলে যে তোমরা -3 এটাকে স্থাপন করো, আমরা তাহলে নতুন করে আরেকটা সংখ্যা রেখা আঁকবো। সেই সংখ্যা রেখা আমি নতুন করে আর না আঁকে এটার মধ্যে দেখাই, কিন্তু আমরা অন্য সময় যখন খাতায় করব তখন আমরা আলাদা করে সংখ্যা রেখা আঁকবো। তো এই সংখ্যা রেখার মধ্যে আমাদেরকে বলা হয়েছে -3 স্থাপন করার জন্য। মাইনাস মানে ঋণাত্মক, মাইনাস মানে ঋণাত্মক, যেহেতু ঋণাত্মক তাহলে 0 এর বাম দিকে যেতে হবে, 0 এর বাম দিকে যেতে হবে। এখন কতটুকু যাব? 3, তার মানে 3 ধাপ যেতে হবে। 0 এর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাই। এই যে -3 বিন্দুতে পৌঁছালাম, এটিকেই আমরা বলবো -3 এর অবস্থান। তাহলে এই -3 বিন্দুটি -3 এর অবস্থান নির্দেশ করে। তো এইভাবে করেই একটা সংখ্যা রেখার মধ্যে পূর্ণ সংখ্যাকে স্থাপন করা হয়। আমাদের 4 নম্বর টপিক্সটা হলো। এবার 5 নম্বর যে টপিক্সে বলা হয়েছে পূর্ণ সংখ্যার ক্রম। পূর্ণ সংখ্যার ক্রম বলতে বোঝানো হয় সিরিয়াল, ধারাবাহিকতা। আমরা যখন সংখ্যাকে লিখব, আমি চাইলেই সংখ্যায় যে এইভাবে করে একটু খেয়াল করেন, 0 -1 3 -5 এইভাবে করে একটা সংখ্যা, এটা লেখার ধারাবাহিকতা নয়, এটা সংখ্যার লেখার ধারাবাহিকতা নয়। আমাদেরকে পূর্ণ সংখ্যার ক্রম বলতে বোঝানো হয়েছে কোন ধারাবাহিকতায় সংখ্যাগুলোকে আমরা স্থাপন করব বা লিখব। সেটা হচ্ছে আমাদেরকে যখন একটা যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে, যেই সংখ্যাগুলো তাদের মধ্যে আমরা ঋণাত্মক যেই সংখ্যাগুলো তাদেরকে আমরা এদিক থেকে লিখতে থাকবো, তারপর আমরা 0-তে এসে পৌঁছাবো, সেখান থেকে আমরা ধনাত্মক সংখ্যার দিকে যেতে থাকবো। যেমন এই সংখ্যাগুলো দিয়েই যদি আমি বুঝাতে চাই, তাহলে আমরা এখানের মধ্যে এই যে -1 -5, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, মাইনাসের ক্ষেত্রে, ধনাত্মকের ক্ষেত্রে তো আমরা সবাই জানি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এভাবে করে বড়র দিকে যেতে থাকে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে মাইনাসের যেই সংখ্যাগুলো এগুলো যত বড় হতে থাকে তার মান তত ছোট হতে থাকে। ঋণাত্মক এর সংখ্যাগুলো যত বড় হতে থাকে তার মান তত কমতে থাকে। যেমন আমি যদি লিখি -1, ঠিক আছে, এটা একটা ঋণাত্মক সংখ্যা। আমি যদি লিখি -2, তাহলে 1 এর চাইতে তো 2 বড়, দেখতে দেখা যাইতেছে বড়, কিন্তু এইটার মান -1 এর চাইতেও ছোট। এবার আমি যদি লিখি -3, দেখতে দেখা যাইতেছে 1 এর চাইতে 3 বড়, কিন্তু আসলে -3 -1 এর চাইতে ছোট। এমনকি -3 -2 এর চাইতেও ছোট। আমি যদি লিখি -4, -3 এর চাইতে -4 ছোট। অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো যত বড়র দিকে যেতে থাকে তার মান তত কমতে থাকে, সাধারণত 1 তার চাইতে 2 বড়, তার চাইতে 3 বড়, তার চাইতে 4 বড়। ধনাত্মক সংখ্যাগুলো যত উপরের দিকে যেতে থাকে তার মান তত বাড়তে থাকে, আর ঋণাত্মক সংখ্যাগুলো যত উপরের দিকে যেতে থাকে তার মান তত কমতে থাকে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি -1 -5, তাইলে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? -5 ছোট। আমরা -5 কে লিখি এখানের মধ্যে -5, এরপরে -1 ছোট, তারপরে 0, তারপরে 3। আমরা এই যে এইভাবে করে লিখবো। সবচেয়ে ছোটটা যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে ছোটটাকে লিখলাম আগে, তার চাইতে একটু বড় তাকে লিখলাম, তার চাইতেও বড় তাকে লিখলাম, তার চাইতেও বড়টাকে লিখলাম। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম, অর্থাৎ ধারাবাহিকতা। আমরা পূর্ণ সংখ্যাগুলোকে লিখতে গিয়ে কোন ধারাবাহিকতায় লিখতে থাকবো? আমরা তাদের ইচ্ছা মতো লিখতে থাকবো, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সব মিলে ঝেলে না, আমাদেরকে এইভাবে করে লিখতে হবে। সবচেয়ে ছোট, তার চাইতে একটু বড়, তার চাইতে বড়, এইভাবে করে আমরা ধারাবাহিকতা রক্ষা করব। তাহলে এইভাবে করে আমরা পূর্ণ সংখ্যার ক্রম বলতে এগুলোকে বুঝতে পারি যে সংখ্যাগুলোকে তাদের মান অনুসারে সবচেয়ে ছোট থেকে বড় এই ধারাবাহিক অনুসারে চলতে থাকবে। আমরা এখানের মধ্যে কয়েকটা প্রশ্ন লিখলাম। আমাদের এখানে প্রশ্নটিতে সবার প্রথমে বলা হয়েছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো। একেবারে সহজ একটা অঙ্ক। আমাদের এখানে কয়েকটা বাক্যের অংশ দেওয়া আছে, বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোকে তারা যে অর্থ প্রকাশ করতেছে আমাদেরকে ঠিক তার বিপরীত অর্থ প্রকাশ করতে হবে। এখানে আমরা যে বাক্যগুলো লিখলাম এই বাক্যগুলো যে অর্থ প্রকাশ করতেছে আমাদেরকে তার বিপরীত অর্থ প্রকাশ করে লিখতে হবে। যেমন সবার প্রথম যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে ওজন বৃদ্ধি।
তাহলে ওজন যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে কি বাড়া, তাহলে তার বিপরীত অর্থটা কি কমা। তাহলে ওজন বৃদ্ধি, তার বিপরীত হবে ওজন হ্রাস। আমরা এই কথাটা এখানে আমাদের লিখতে পারি যে ওজন হ্রাস। হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তারা জানতে চেয়েছে যে তারা যেই বাক্যটা লিখে দিল এটা যেই অর্থ প্রকাশ করতেছে তার বিপরীত অর্থ আমাদেরকে প্রকাশ করতে হবে। ওজন বৃদ্ধি, এই বৃদ্ধিকে যদি আমরা বিপরীতভাবে প্রকাশ করি তাহলে হয় হ্রাস, তাহলে ওজন হ্রাস। 2 নম্বর প্রশ্ন, 30 কিলোমিটার উত্তর দিক। আচ্ছা, তাহলে উত্তরের বিপরীত কি? উত্তরের বিপরীত হলো দক্ষিণ, পূর্বের বিপরীত পশ্চিম। তাহলে আমাদের এখানে তারা বলল 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে তার বিপরীতটা হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। আমরা এই কথাটা এখানে আমাদের লিখব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। একই রকমভাবে আমাদের বাকি প্রশ্নগুলোর সমাধান করতে হবে। গ নাম্বার, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে। তাহলে পূর্বে, এই যে পূর্ব শব্দটা এটার বিপরীত কি হবে? পশ্চিমে। তাহলে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। 700 টাকা ক্ষতি, ক্ষতি কি হলে কমে, তাহলে এটার বিপরীতটা বাড়াইতে হবে। তাহলে 700 টাকা লাভ, ক্ষতির বিপরীত লাভ, লাভ হইলে বাড়ে, ক্ষতি হইলে কমে, লাভ হইলে বাড়ে। তাহলে আমরা 700 টাকা ক্ষতি, এটার বিপরীত হচ্ছে 700 টাকা লাভ। 5 নাম্বারটা এটা আপনাদের জন্য রেখে দিলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। সমুদ্র পৃষ্ঠ মধ্যে এই যে সমুদ্র যেটা, তার এই পৃষ্ঠটা থেকে উপরে 100 মিটার উপরে। তাহলে এটার বিপরীতটা কি হবে? এটার বিপরীতটা তাহলে বলিয়ে ফেলি, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে বা গভীরে। আমরা এখানে নিচে শব্দটা না বলে আমরা বলবো গভীরে। গভীরে বললে নিচে হয়, কারণ গভীর তার উপরের দিকে না, গভীর হচ্ছে যত নিচের দিকে যাওয়া যায়। তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে। তাহলে আমরা এই প্রশ্নগুলোই আমাদের কাছে তারা এই সমাধানটা জানতে চেয়েছে যে এই বাক্যাংশগুলো যে অর্থ প্রকাশ করে তোমরা তার বিপরীত অর্থে লেখো। তাহলে আমাদের এই 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। আমরা এখানে নতুন করে আরো কয়েকটি প্রশ্ন লিখলাম। এখানে বলা হলো সবার প্রথমে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো, শব্দটা খেয়াল করবেন, সংখ্যাগুলো উপযুক্ত, এখানে কয়ের নিচে ত হবে, উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। অর্থাৎ এখানে আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। অর্থাৎ যেই চিহ্নটা হওয়ার কথা সেটা দিয়ে লিখতে হবে। চিহ্ন কি? যোগ বিয়োগ, এই দুটি চিহ্নের মধ্যে কোন চিহ্নটা হবে। তো সবার প্রথমে 1 নম্বর যেই প্রশ্ন, আমাদের এখানে প্রশ্ন আছে 4টা। প্রথম যেই প্রশ্ন, একটি উড়োজাহাজ অর্থাৎ বিমান, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। তো এই যে বাক্যটা আমাদেরকে বলা হইলো, এই বাক্যটাতে যেই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে সংখ্যাটা হচ্ছে 2000। এইটা হচ্ছে সংখ্যাটা। এই সংখ্যাটাকে উপযুক্ত চিহ্ন সহকারে আমাদেরকে লিখতে হবে। কোন চিহ্নটা হবে? তো এই যে একটি উড়োজাহাজ সমতল ভূমি মানে কি একদম সমান যে জায়গাটা ভূমি, সেখান থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তাহলে এখন এই সংখ্যাটা কি হবে? ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? এখন এটা হবে ধনাত্মক। কেন? কারণ যেখানে ছিল ভূমিটা সেখান থেকে সে উপরের দিকে উঠছে, তাহলে তার মান বেড়ে গেল। যেখানে আছে সেখান থেকে সে আরো উপরে উঠছে, তাহলে এটা হবে ধনাত্মক। তাহলে ধনাত্মক হলে এই যে 2000, এই সংখ্যাটাকে আমরা ধনাত্মক যে চিহ্ন প্লাস চিহ্ন, এই চিহ্ন সহকারে লিখব। আমরা সমাধানের মধ্যে গিয়ে ঠিক যেই লাইনটা লেখা আছে এখানে আমরা হুবহু এই লাইনটাকে এখানে আমাদের লিখব। আমরা প্রথম প্রশ্নটার সমাধান আমি এখানে আমাদের করি। আমরা সম্পূর্ণ লাইনটা এখানে আমাদের লিখে দিব। তাহলে আমরা এই কথাটাকে এখানে আমাদের লিখে নিলাম যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার, এখানে 1000 শব্দটা লেখা হয় নাই, 1000 শব্দটা লিখতে হবে, 2000 মিটার উপর দিয়ে উড়ছে। তাহলে ঠিক যেখানে ছিল সমতল ভূমিটা ওখানের মধ্যে বিমানটা কিন্তু উড়ে নাই, ওখানে মধ্যে ছিল, তাহলে সেই জায়গাটা 0, সেখান থেকে উপরের দিকে উঠছে, তাহলে তার মানটা বৃদ্ধি পেল। তাহলে এখানে আমাদের ধনাত্মক চিহ্নটা হবে, উঠছে অর্থাৎ এই যে এখন হবে আসল ফলাফলটা +2000। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদেরকে তারা বলল যে এই বাক্যগুলোতে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে উপযুক্ত, অর্থাৎ যেই চিহ্ন হবে সেই চিহ্ন সহকারে লিখো। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল উত্তর। এই যে +2000 এটাই মূল উত্তর। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, অর্থাৎ +2000। তাহলে এই +2000 পরে আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু একটা শব্দ দেওয়া আছে মিটার। এই মিটার শব্দটা আমরা দিয়ে দিব
আমাদের এই উত্তরটা পরিপূর্ণ হয়ে যাবে যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ প্লাস 2000 মিটার। এটা আমাদের প্রথম প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে, ডুবোজাহাজ বলতে আমরা সাবমেরিন যেগুলোকে বলি, সাবমেরিন ডুবোজাহাজ, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তাহলে সমুদ্র পৃষ্ঠটা মানে কি? আমরা সাধারণত সমুদ্র যখন দেখি তখন একেবারে পানিগুলো একদম সোজা, তাই না? তো এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। এই সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরে, গভীরে কিন্তু উপরে হয় না, গভীরে নিচে হয়। তাহলে আমাদেরকে তারা বললো যে সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, তার মানে নিচের দিকে। তাহলে যখন নিচের দিকে যায় তাহলে সমুদ্র পৃষ্ঠটাকে আমরা ধরবো 0, যে এটা 0, সেখান থেকে নিচের দিকে গেল, তাহলে এটা হবে ঋণাত্মক -800 মিটার। এটা আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। পুরো লাইনটা লিখব। 3 নম্বর প্রশ্ন, 200 টাকা ব্যাংকে জমা রাখা। আচ্ছা, আপনারা আমাকে বলেন জমা রাখলে কমে না বাড়ে? বাড়ে। তাহলে যেহেতু জমা রাখলে বাড়ে, তাহলে এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ধনাত্মক +200 টাকা। এটা আমরা বীজগণিতের অঙ্ক করতেছি, এই জন্য সংখ্যাগুলোকে আমরা ইংরেজিতে লিখব। আমরা সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখব, তাহলে +200 টাকা। 4 নম্বর প্রশ্ন, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই, এখন ভাবতে পারেন ঋণ নিছি, টাকা তো আমার পকেটে আসছে, তাহলে বাড়ছে। মনে রাখতে হবে, আপনি যখন আবার ব্যাংকে টাকাটা জমাবেন, এই 700 টাকা কিন্তু আপনার ওই টাকা থেকে কেটে নিয়ে যাবে। তাহলে যখন কেটে নিয়ে গেল, তার মানে কি? কমে গেল। তাহলে একে তো আপনার কাছে টাকাই নাই, আপনি উল্টা ব্যাংক থেকে আরও ঋণ নিছেন, ধার করছেন, আপনি অর্থাৎ ঋণী হয়ে গেলেন তাদের কাছে। আপনি যখন আবার টাকা ব্যাংকে জমাবেন অথবা আপনার কাছে টাকা হবে, তখন সেখান থেকে এই 700 টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ করবেন মানে কি? আপনার কাছ থেকে টাকা কমে গেল, আপনার কাছ থেকে টাকা কমে গেল। তাহলে এখানে আমরা বলবো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, এই ঋণ নেওয়ার কারণে টাকাটা ভবিষ্যতে আমাকে আবার পরিশোধ করতে হবে, মানে কমবে। তাহলে -700 টাকা। আমি এইটার সমাধানটা এখানে ওদের লিখে দিই, আমরা এখানে ওদের লিখবো 4 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা এই কথাটা সম্পূর্ণটা এখানে ওদের লিখে নিলাম যে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, অর্থাৎ এই অর্থাৎ শব্দের পরেই আমাদের মূল উত্তরটা চলে আসবে। ঋণ নিছি, তাহলে আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, মূল টাকা থেকে আমার টাকাটা কমবে যখন পরিশোধ করা হবে। তাহলে -700 টাকা, এই শব্দটা আমরা এখানে আমাদের উল্লেখ করে দিব। আমাদের এই প্রশ্নের সমাধান করা হয়ে গেল। তাহলে এইরকমভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো যখন আমাদেরকে বলল যে বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো, এখানে 2000, এখানে 800 মিটার, এখানে 200 টাকা, 700 টাকা, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। আমরা এখানে উপযুক্ত চিহ্ন সহকারে লিখে দিলাম। আশা করি আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের নতুন করে একটি প্রশ্ন লিখলাম। বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। আমরা আমাদের আলোচনার আজকে শুরুর দিকেই আমরা দেখিয়েছি যে সংখ্যা রেখা কি। তো এখানে বলা হয়েছে যে এই যে সংখ্যাগুলো +5, -10, +8, -1, -6, এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য। তো এখানে আমরা দেখতেছি 2 ধরনের সংখ্যা, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। প্লাস মাইনাস, তো এই প্লাস মাইনাস, প্লাস মানে কি? ধনাত্মক, আর মাইনাস হচ্ছে ঋণাত্মক। তো আমরা এখন ধনাত্মকের জন্য একটি অঙ্ক করব, ঋণাত্মকের জন্য একটি অঙ্ক করব। তাহলে আশা করি সবগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সবার প্রথমে এই যে +5 সংখ্যাটা, এই +5 ধনাত্মক সংখ্যাটা, এটাকে কিভাবে করে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব, আমাদেরকে কি ব্যাখ্যা দিতে হবে, সেটা আমরা এখন এখানে আমাদের সমাধান করব। আমরা তাহলে এখানে এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা করলাম। এখানে আমরা কি লিখলাম? আমরা এখানেই কিন্তু সবার প্রথমে আমরা লিখলাম যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই যে এতগুলো কথা লিখলাম, তার মানে আগে আমাকে এই সংখ্যা রেখাটা আঁকতে হবে। আমরা উপরে লিখতে পারবো এরকম কিছুটা জায়গা ফাঁকা রেখে সবার প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখার মধ্যে আমরা জানি যে 0, 0-র বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদেরকে এই সংখ্যা রেখার মধ্যে বসাইতে হবে +5, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0-এর ডান দিকে +5, এই 5 পর্যন্ত আমার থাকতেই হবে। এই সংখ্যা রেখাটার মধ্যে 5 পর্যন্ত আমার থাকতেই হবে। এর চেয়ে বেশি আমি চাইলে দিতে পারি, না চাইলে নাই। আর 0-এর বাম দিকে ঋণাত্মক, যদিও আমার অঙ্কে ঋণাত্মকের কোনো প্রয়োজন নেই, এই জন্য আমরা একদম অল্প দিলাম, -3 পর্যন্ত দিলাম। আরও দরকার হলে আরও দিতাম।
তো এই সংখ্যা রেখাটার মধ্যে আমরা এখন +5 বিন্দুকে স্থাপন করব। সবার প্রথমে আমরা বললাম সংখ্যা রেখার উপর, এবং মনে রাখতে হবে সবগুলোর ক্ষেত্রে এই একই ধরনের কথা হবে, শুধুমাত্র এই ধনাত্মক এই শব্দটার জায়গায় কখনো কখনো ঋণাত্মক আসতে পারে। তারপরে হচ্ছে কি আমরা এখানে বললাম ডান দিক, এই জায়গাটাতে বাম দিক আসতে পারে। এই দুইটা শব্দই আমাদের পরিবর্তন হবে। যদি ঋণাত্মক হয় তাহলে এখানে ধনাত্মকের জায়গায় ঋণাত্মক লিখবো, আর ঋণাত্মক হলে আমরা জানি বাম দিক, ডান দিকের জায়গায় বাম দিক লিখবো, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে। বাকি সব কথাগুলো একই রকমের। তাহলে আমরা এখানে লিখবো সংখ্যা রেখার উপর ধনাত্মক, যেহেতু প্লাস মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 5, শুধু 5 মানেই +5 স্থাপনের জন্য 0 বিন্দুর, এই যে 0 বিন্দুর ডান দিকে, ধনাত্মক যেহেতু বলছে তাহলে ডান দিকে, 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় কোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরে, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক দূরের আমরা এই প্রত্যেকটাকে বিন্দু বলবো। 0 বিন্দু, 1 বিন্দু, 2 বিন্দু, এগুলোকে আমরা বিন্দু বলবো। তাহলে 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের 5 যেই বিন্দুটি আছে তাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। আমরা এই যে 5 বিন্দুটাকে গাঢ় গোল চিহ্ন করে দিলাম। তাহলে পুরো সংখ্যা রেখাটার মধ্যে এটাকে একটা আলাদাভাবে দেখা যাইতেছে। 5 এটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করা হইল। বলা হলো তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধান করব। আমরা এখানে যে আরেকটি প্রশ্নের সমাধান করলাম সেটা হচ্ছে নাম্বার প্রশ্নের। আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যাই হয় কোনোটা ধনাত্মক আর নয় কোনোটা ঋণাত্মক। এই যে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক এই দুই ধরনের সংখ্যাই আমাদের এখানে এই প্রশ্নগুলোতে দেওয়া। তো আমরা ইতিমধ্যে একটা ধনাত্মক সংখ্যার সমাধান করেছি। তো আমরা এখন একদম সর্বশেষ যে অঙ্কটা ঋণাত্মক একটা সংখ্যা, এটার সমাধানটা করব। -6 এটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা সবার প্রথমেই কিন্তু বলেছি যে এখানে যেই ধরনের কথাগুলো আমরা লিখেছি একই ধরনের কথা আমরা লিখব, ধনাত্মকের ক্ষেত্রেও ঋণাত্মকের ক্ষেত্রেও। শুধু পার্থক্যটা যখন ধনাত্মক হবে তখন ধনাত্মক, আর যখন ঋণাত্মক হবে তখন ঋণাত্মক। যখন ধনাত্মক হবে তখন ডান দিকে, যখন ঋণাত্মক হবে তখন বাম দিকে। এই দুইটা শব্দই শুধু পরিবর্তন হবে, বাকি সবগুলো কথা একই রকমের থাকবে। আর এই যে ঋণাত্মক চিহ্নটা আমরা দিব। তো আমরা এখন -6 স্থাপন করতেছি। আমরা এখানের মধ্যে লিখব সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6। এই যে -6 এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটি স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে, যেহেতু ঋণাত্মক তাহলে 0 বিন্দুর বাম দিকে, 0 বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে, 0 বিন্দু থেকে আমরা 6 একক বাম দিকে যাব। তাহলে 6 একক বাম দিকে গিয়ে যে বিন্দুটি আমরা পাবো তাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। আমরা এখনো গাঢ় গোল চিহ্ন আবদ্ধ করিনি, আমরা এখন গাঢ় গোল চিহ্ন দিই। গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, এই কথাটা আমরা লিখলাম। এরপর বলা হয়েছে তাহলে এই বিন্দুটি হবে -6 এর অবস্থান। আমরা এই সব সম্পূর্ণ সংখ্যা রেখাটির মধ্যে এই যে -6 এবং আলাদাভাবে স্পেশালি দেখা যাচ্ছে এই গাঢ় গোল চিহ্নটা দ্বারা আবদ্ধ করার কারণে। তাহলে এটি হচ্ছে আমাদের সেই -6 এর এই সংখ্যা রেখার মধ্যে অবস্থান। তাহলে আমরা এইভাবে করি, আমাদেরকে এই ধনাত্মক সংখ্যা দিক আর ঋণাত্মক সংখ্যা দিক আমরা আশা করি আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নতুন করে এখানে একটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এই যে একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি, এই তালিকার মধ্যে একটি নির্দিষ্ট দিন, যে কোনো একদিন, আলাদা আলাদা দিন না, একটি দিনে 4টা দেশের, এখানে 4টা শহরের নাম উল্লেখ করা হয়েছে। যে 4টি স্থান, ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ, 4টা স্থানের নাম উল্লেখ করা হয়েছে এবং ওই দিন এই 4টি স্থানে কি পরিমাণ তাপমাত্রা ছিল সেটা উল্লেখ করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা কলাম, এই জায়গাগুলো ফাঁকা, এখানে কোনো সংখ্যা বসানো হয়নি। আমাদের ক নাম্বার প্রশ্নে এই তালিকাটা অনুযায়ী ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লিখো। আজকের আলোচনার আমরা এই যে অঙ্কটা করলাম তারও আরও কিছুক্ষণ আগে একটা আমরা অঙ্ক করেছিলাম যে উপযুক্ত চিহ্ন সহকারে তোমরা সংখ্যাগুলো লেখো। +2000 মিটার, -700 টাকা, ওই ধরনের এটা একটা অঙ্ক, এই ক নাম্বার প্রশ্নটা। যে এখানের মধ্যে যে এই যে তাপমাত্রাটা দেওয়া আছে,
এই তাপমাত্রাগুলোতে কোনো চিহ্ন ব্যবহার করা হয় নাই, তোমরা উপযুক্ত চিহ্ন সহকারে এই ফাঁকা কলামটি পূরণ করো। তো এখন আমাদের উত্তরটা হবে, এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা হবে হুবহু আমরা এই বক্সটাকে এখানে আবার আঁকবো, ঠিক এই বক্সটাকে, এর বাহিরে আমাদের অতিরিক্ত আর কোনো লেখা লাগবে না। এই বক্সটাকে আমরা এখানে আমাদের আবার উঠাবো, এরপরে এই ফাঁকা কলামের জায়গাতে আমরা আমাদের সংখ্যাগুলোকে লিখবো। এখানে ফাঁকা আছে, আর আমরা যে বক্সটা আঁকবো নতুন করে সেখানে এই জায়গাটা ফাঁকা থাকবে না, সেখানে আমরা সংখ্যাগুলোকে বসাবো। বাকি এগুলো যা আছে হুবহু তাই, এটাই আমাদের ফলাফল হবে। তো আমি এখন এই বক্সটাকে এখানে মধ্যে আবার উঠাচ্ছি। তো এখানে মধ্যে আমরা লিখবো সমাধান। তাহলে এখন আমরা এই যে সমাধান ক লিখলাম, এখন হুবহু এই চিত্রটাকে আমরা এখানের মধ্যে এঁকে ফেলবো। আমরা তাহলে এখানের মধ্যে এই বক্সটি এঁকে নিলাম, এই তালিকাটা হুবহু এখানে যেই তালিকাটা রয়েছে এই তালিকাটাই কিন্তু আমরা আঁকলাম, কোনো পরিবর্তন করি নাই। ফাঁকা কলামটা এখনও ফাঁকাই আছে, সংখ্যাও লেখা হয়নি। আমরা এখন সংখ্যাটা লিখব। আমাদেরকে তারা বললো যে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। তাহলে এই যে আমাদের যে এখানে তাপমাত্রাটা দেওয়া আছে, 4টা স্থানের তাপমাত্রা, এই 4টা স্থানের তাপমাত্রাকে এই ফাঁকা কলামে এখন আমাদেরকে বসাতে হবে উপযুক্ত চিহ্ন সহকারে। তো আমরা এখানে দেখতেছি 0 ডিগ্রি সেলসিয়াস, এই সি দ্বারা সেলসিয়াস বোঝানো হয়। 0 ডিগ্রি সেলসিয়াস এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি একটি সংখ্যা রেখার মতো আঁকি, এটা আমাদের অঙ্কের অংশ না, এটা বোঝানোর জন্য যে 0, এটা 0। তো এই 0 ডিগ্রির উপরে, তাহলে উপরে মানে কি বাড়তেছে, তাহলে 0 ডিগ্রির উপরে 1 2 3 এভাবে করে 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রির উপরে বলতে সামনের দিকে, তাহলে সামনের দিকে মানে কি ধনাত্মক। যদি বলতো 0 ডিগ্রির নিচে, তার মানে পিছনের দিকে, তাহলে পিছনের দিকে মানে ঋণাত্মক। তাহলে আমাদের এখানে তারা বলল 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। এই উপরে বলার কারণে আমরা বুঝবো 0 ডিগ্রির ডান দিকে অর্থাৎ ধনাত্মক, ধনাত্মক মানে প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। প্লাস চিহ্নটা আমরা একটু বেশি বড় দিয়ে ফেলছি, আর একটু ছোট দিতে হবে। প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। আমরা এই তাপমাত্রাটাকে পূর্ণ সংখ্যায় উপযুক্ত চিহ্ন সহকারে লিখলাম। 0 ডিগ্রি সেলসিয়াস, এখন কাঠমান্ডুটা লিখবো। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, নিচে বলতে বাম দিককে বোঝানো হবে। 0 ডিগ্রির বাম দিকে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু বাম দিক, তার মানে ঋণাত্মক, ঋণাত্মক মানে -2 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে ফাঁকা কলাম, এখানে যে ফাঁকা কলাম শব্দটা লিখছি, আমরাও ফাঁকা কলাম শব্দটাই লিখছি। আপনারা চাইলে ফাঁকা কলাম লিখতে পারেন, আবার চাইলে ফাঁকা কলাম শব্দটা না লিখে উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় এতটুকু শব্দ আপনারা এখানে লিখতে পারেন যে উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায়, বাকিটা তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায়, এই কথাটা লিখতে পারেন। এখান থেকে আমি দেখাই দিই, এখান থেকে এই পর্যন্ত কথাটা ওখানে লিখে নিতে পারেন। তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যা, এই কথাটাকে এখানে লিখলে তারপরে এগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার ফাঁকা কলাম শব্দটাও লিখতে পারেন, কারণ আমাদের এখানে তো ফাঁকা কলাম শব্দটা দেওয়া আছে, এটাও লিখে দিতে পারেন, কিছুই হবে না, সমস্যা নেই। আমরা 2টি স্থানের তাপমাত্রা লিখলাম। এবার তৃতীয় স্থান 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি তার নিচে অর্থাৎ বাম দিকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন বাম দিক মানে ঋণাত্মক, তাহলে হবে -5 ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ স্থান রিয়াদ, 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, উপরে বলার কারণে 0 ডিগ্রির ডান দিকে যাবে, তাহলে আমরা এখানের মধ্যে প্লাস হবে 40 ডিগ্রি সেলসিয়াস। হয়ে গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এটা কিন্তু করতে হবে না, এই যে সংখ্যা রেখাটা, এটা আমি শুধু এমনি দেখানোর জন্য। এই বক্সটা হচ্ছে মূলত আমাদের সমাধানটা, ক নাম্বার প্রশ্নের সমাধান। এই তালিকাটার মধ্যে আমরা ফাঁকা কলাম উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যাগুলোকে লিখলাম, এই তাপমাত্রাকে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা এখন ক এর পরে খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। তাহলে আমরা এখানে নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করেছি, আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। আপনারা যদি লক্ষ্য করেন, খ নাম্বার প্রশ্নটা এটা একটা প্রশ্ন না, এটার মধ্যে 3টা প্রশ্ন ঢুকানো আছে। তো এখানের মধ্যে তারা সবার প্রথমে বলল নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো। আপনারা যদি লক্ষ্য করেন, সংখ্যা রেখা কথাটা বলল, এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো -10, -5, -2, এই সংখ্যাগুলো দ্বারা
তাপমাত্রা দেখানো হয়েছে। তারা বলতে চাচ্ছে এই যে সংখ্যা রেখাটা, এই সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো তাপমাত্রা, এইগুলো দ্বারা তারা তাপমাত্রাকে বোঝাচ্ছে। তো এই সংখ্যা রেখাটি দিয়েই তারা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন করলো। এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রশ্নগুলো এই সংখ্যা রেখার মাধ্যমে, এই সংখ্যা রেখাটার সাথে আবার এই বক্সের সম্পর্ক কিভাবে দেখেন। এই 3টা প্রশ্নকে করা হয়েছে এই সংখ্যা রেখা অনুযায়ী, এই সংখ্যা রেখাকে করা হয়েছে এই বক্স, এই তালিকা অনুযায়ী। অর্থাৎ এই সম্পূর্ণটাই আমাদের এখন কাজে লাগবে। এমনটা না যে এই সংখ্যা রেখা দিয়েই আমরা অঙ্ক করে ফেলবো, আমাদের এই বক্সেরও কাজে লাগবে। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলো, স্থান কোন জায়গায়, সংখ্যা রেখায় স্থান না, এই যে স্থান এই বক্সের মধ্যে ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ, উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। এই সংখ্যা রেখাটার মধ্যে কোনো নাম নাই, আমাদেরকে এখন এই সংখ্যা রেখাটাকে এখানে আঁকতে হবে। এই সংখ্যা রেখার মধ্যে এই যে স্থানগুলো আছে এই স্থানগুলোর তাপমাত্রা অনুযায়ী এই সংখ্যা রেখার মধ্যে নামগুলো বসাইতে হবে। এতে করে আমরা আমাদের ক নাম্বার যে প্রশ্নটা একটু আগে সমাধান করেছি তার সাহায্য আমাদেরকে নিতে হবে। অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্কটা কঠিন না, একেবারেই সহজ। তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত নামগুলোর, স্থানগুলোর নাম আমরা সংখ্যা রেখায় লিখব। এখানে যে 4টা স্থান আছে এই 4টা স্থানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনুযায়ী এই সংখ্যা রেখায় আমরা নামগুলো বসাবো। তো আমরা সবার প্রথমে এই 1 নম্বর প্রশ্নের সমাধান করি, 6-1। তো এটার সমাধান করতে গিয়ে আমরা সবার প্রথমে প্রশ্নে যেই কথাটা লিখছি হুবহু পুরো প্রশ্নের লেখাটাই আমরা উঠাই ফেলবো। তাহলে তারা বলল যে এই নাম সংখ্যা রেখায় লেখো। তাহলে আমরা তো এখানের মধ্যে লিখবো না যে সংখ্যা রেখায় লেখো, আমরা লিখবো সংখ্যা রেখায় লেখা হলো, এই কথাটা আমরা লিখবো। এর পরপরই আমরা এখন এই যে সংখ্যা রেখাটা যেটা দেওয়া আছে হুবহু এই সংখ্যা রেখাটাই এখানের মধ্যে এঁকে দিব। তাহলে আমরা এখানের মধ্যে একটা দাগ দিলাম, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। আমরা সংখ্যাগুলোকে এখন স্থাপন করব। তাহলে আমরা এই সংখ্যা রেখার মধ্যে সংখ্যাগুলোকে আমরা বসালাম। এখন আমরা এই 4টি স্থানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনুযায়ী আমরা এখানে আমাদের নামগুলো লিখব। সবার প্রথমে আমরা দেখছি ঢাকা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করেছি +30 ডিগ্রি সেলসিয়াস, এখানে লেখা ছিল আমরা ক নম্বর সমাধানে +30 ডিগ্রি সেলসিয়াস, +30। তাহলে এই সংখ্যা রেখার মধ্যে +30 কোনটা, এটা হচ্ছে +30। আমরা এখানটার মধ্যে এরকম গোল দিয়ে তারপর আমরা উপরে নামটা লিখব, কারণ আমাদেরকে তারা বলছে যে উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। তাহলে আমরা এখানে এটা +30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ঢাকার তাপমাত্রা। আমরা এখানে মধ্যে লিখব ঢাকা, শুধু নামটা লিখে দিলেই হবে। এরপরে আমাদের এখানে আছে কাঠমান্ডুর তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করেছি -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কাঠমান্ডুর তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানের মধ্যে এরকম গাঢ় চিহ্ন দিয়ে দিব -2, এবং এই -2 মানে কাঠমান্ডু, এই স্থানটার নাম এখানে আমরা লিখে দিব কাঠমান্ডু। তাহলে হয়ে গেল আমাদের 2টা স্থান। তৃতীয় স্থান শ্রীনগরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, এই যে নিচে তার মানে ঋণাত্মক -5 ডিগ্রি সেলসিয়াস, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার নাম হচ্ছে শ্রীনগর। সর্বশেষ স্থান রিয়াদের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তার মানে ধনাত্মক, উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলবো +40 ডিগ্রি সেলসিয়াস, +40 ডিগ্রি সেলসিয়াস, এইটা +40 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে আমাদের নামটা লিখব রিয়াদ। হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের 1 নম্বর প্রশ্নে এটাই জিজ্ঞাসা করেছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। আমরা এই সংখ্যা রেখার মধ্যে আমাদের এই তালিকা, এই বক্সের মধ্যে যেই 4টা স্থানের নাম দেওয়া আছে তাপমাত্রা অনুযায়ী তাদের নামগুলো আমরা লিখে ফেললাম, রিয়াদ, ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর। আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল কোন স্থানটি সবচেয়ে শীতল মানে ঠান্ডা, কোন, এই যে 4টা স্থান, এই 4টা স্থানের মধ্যে কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল হচ্ছে যেই স্থানের তাপমাত্রা অনেক কম থাকে সেই স্থানটা, যে স্থানের তাপমাত্রা যত কম সেই স্থান তত বেশি শীতল। যেমন এখানে আমাদের সবচেয়ে বেশি তাপমাত্রা রিয়াদের, তাহলে এখানে অত বেশি ঠান্ডা না। তার যদি একটু কম ঢাকার, তাহলে তার যদি তাপমাত্রা যে এটার কম, হালকা একটুখানি কমবে। তার চাইতেও কাঠমান্ডু -2 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা, কিন্তু তার চাইতেও
আরও কম শ্রীনগরের তাপমাত্রা -5°C। তাহলে আমাদেরকে তারা বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল, যে স্থানের তাপমাত্রা যত কম সে স্থান তত শীতল। এই সংখ্যারেখার মধ্যে -5 সবচেয়ে কম, তার মানে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে বেশি কম, তাহলে এটিই হচ্ছে সবচেয়ে শীতল। আমরা এখানের মধ্যে বাংলা কথাটা এটাই লিখে দিব, আমি এখন এখানের মধ্যে এটাই লিখব। তাহলে আমরা এখানের মধ্যে এই কথাটাই আমরা লিখে ফেললাম যে যে স্থানের তাপমাত্রা যত কম সেই স্থানটি তত শীতল, অর্থাৎ যত কমবে তাপমাত্রা তত বেশি শীতল হবে। এখানে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম, -2 এর চাইতে -5 আরও ছোট, তার মানে -5 সবচেয়ে ছোট এই সংখ্যা রেখাটার মধ্যে, এই 4টা স্থানের মধ্যে। তাহলে শ্রীনগর হচ্ছে -5°C, তাহলে শ্রীনগর সবচেয়ে শীতলতম স্থান। আমাদের 3 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে সকল স্থানের তাপমাত্রা 10°C বেশি সে সকল স্থানের নাম লেখো। আমাদের এখানে 4টা স্থান আছে, এই 4টা স্থানের মধ্যে যে স্থানের তাপমাত্রা, যে সকল স্থানের তাপমাত্রা 10°C বেশি তাদের নাম লিখতে বলা হয়েছে। তো এখানের মধ্যে সবার প্রথমে রয়েছে ঢাকা। ঢাকার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে +30°C। +30°C মানে কি, এই যে এখানে যে 10°C এটা কি ঋণাত্মক, এটা ধনাত্মক। তাহলে 10°C বেশি +30°, এটা অবশ্যই 10°র বেশি, তাহলে আমরা বলবো ঢাকা। এখানের মধ্যে আমরা নামটা লিখবো, ঢাকার নাম লিখবো, কারণ তারা বলছে 10°C বেশি যেই সকল স্থানের তাপমাত্রা তাদের নাম লেখো, তাহলে ঢাকার নাম আমরা লিখব। তারপরে কাঠমান্ডু আমরা এখানে দেখতে পাচ্ছি -2। -2 মানে কি 10°র নিচে, এই যে 10, এটা 10°র নিচে -2, তাহলে আমরা কাঠমান্ডুর নাম লিখবো না। এরপর শ্রীনগরের তাপমাত্রা -5, 10°র নিচে লিখবো না। রিয়াদের তাপমাত্রা 0°C উপরে 40°C, এই যে +40°C, 10°র উপরে, তাহলে আমরা এটার নাম লিখবো। আমরা তাহলে 2টা স্থান পেয়ে গেলাম, ঢাকা এবং রিয়াদ, তাদের তাপমাত্রা 10°C বেশি, সুতরাং তাদের নামটাই আমরা এখানের মধ্যে লিখে দিব। 3 নম্বর প্রশ্ন এটা, তাহলে আমরা লিখব যে ঢাকা ও রিয়াদের তাপমাত্রা 10°C বেশি, এটাই আমাদের উত্তর। আমাদের 3 নম্বর প্রশ্নে তারা শুধু জিজ্ঞাসা করলো যে 10°C বেশি যে স্থানগুলোর তাপমাত্রা তাদের নাম লেখো। আমরা দেখলাম যে ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা 10°C বেশি, আমরা তাদের নামটা লিখে দিলাম। ঢাকা ও রিয়াদের তাপমাত্রা 10°C বেশি। তাহলে আমরা আশা করি এই যে প্রশ্নটার সমাধান আমরা করলাম আমরা বুঝতে পেরেছি, এবং এই ধরনের এই রকমভাবে আমাদেরকে যদি কোনো প্রশ্ন দেয় আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নতুন করে এখানে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়, অর্থাৎ নিচে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে সংখ্যাদ্বয়, 2টি করে সংখ্যা দেওয়া, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। অর্থাৎ আমরা তো এখানে দেখতেছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে সংখ্যা আছে, 2টা সংখ্যা 2টা করে সংখ্যা, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে সংখ্যা দেওয়া। তো আমাদেরকে বলছে এই 2টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আরেকটার ডানে অবস্থিত, অর্থাৎ যেই সংখ্যাটার ডানে অবস্থিত তাকে আমাদেরকে আগে বলতে হবে যে এই সংখ্যাটি এই সংখ্যার ডানে অবস্থিত। আমাদেরকে এইভাবে করে বলতে হবে। মনে করেন আমরা জানি না, আমরা ফলাফল জানি না, কিন্তু আমরা বললাম যে 9 2 এর ডানে অবস্থিত। আমাদেরকে এইভাবে করে বলতে হবে যে কোনটি অন্যটির ডানে অবস্থিত, তাহলে আমরা বলবো 9 2 এর ডানে অবস্থিত, এইভাবে করে বলতে হবে। কিন্তু এটা আমাদেরকে আগে সংখ্যা রেখায় দেখাইতে হবে, আমরা ডাইরেক্ট বললে হবে না, আগে সংখ্যা রেখায় দেখাবো তারপরে কথাটা আমরা বলবো। তো এখানের মধ্যে আমাদের 6টা প্রশ্ন আছে। আমরা প্রথম যেই প্রশ্নটা তার সমাধান করি, ক নাম্বার প্রশ্ন। আমরা এখানের মধ্যে লিখব সংখ্যা রেখায় 2 এবং 9 সংখ্যা 2টি স্থাপন করি, এই কথাটা লিখে নিব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কথাটা আমরা লিখে নিব। এখন আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, আমি অন্য একটা কালার দিয়ে এটা আঁকি সংখ্যা রেখা। তো আমাদের এখানে 2 এবং 9 স্থাপন করতে হবে। আমরা এখানে আমাদের দিই 0 1 2 এভাবে করে সংখ্যা দিব। তাহলে আমরা সংখ্যা রেখা আঁকলাম, একটা সংখ্যা রেখা আঁকার পরে আমরা এখন 2, সবার প্রথমে আমরা 2কে এখন স্থাপন করব যে 0 এর, এটা কিন্তু +2, তার মানে 0 এর ডান দিকে +2, এখানে আমরা গাঢ় চিহ্ন দিব, +2 স্থাপন করলাম। 9 +9, তাহলে 0 এর ডান দিকে +9 আমরা এটা স্থাপন করলাম। আমাদের স্থাপন করা হয়ে গেল, 2টা সংখ্যা আমরা স্থাপন করলাম। এখন আমাদের কাছে তারা জানতে চায় কোনটি
অন্যটির ডানে অবস্থিত। এই দুইটা সংখ্যার মধ্যে আমরা কাকে ডান দিকে দেখতে পাচ্ছি? আমরা এই দুইটা সংখ্যার মধ্যে 9কে ডান দিকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলবো 9 2 এর ডান দিকে অবস্থিত। 2 এর ডান দিকে যে 9 এর অবস্থান, তাহলে আমরা যেটা ডান দিকে আছে তার কথাটা আগে বলবো। 9 2 এর ডান দিকে অবস্থান, তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দিব। আমরা এখানে লিখি সংখ্যা রেখায় দেখা যাচ্ছে 9 এর অবস্থান। আমরা প্রথমে বলছি যেটা ডান দিকে আছে তার কথাটা আগে বলবো। 9 এর অবস্থান 2 এর ডানে। হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার, যে তারা 2 এবং 9 এই দুইটার মধ্যে কোনটা কার ডান দিকে অবস্থিত। আমরা দেখলাম 9 2 এর ডান দিকে অবস্থিত। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করলাম, এবং এই একই রকমভাবে আমরা বাকি সবগুলো প্রশ্নের সমাধান করতে পারি। আমরা এই 6টা অঙ্কের মধ্যে সর্বশেষ যেটা 6 নাম্বার, এটা দেখাই দিই। এখানে একটা ধনাত্মক আছে এবং একটা ঋণাত্মক আছে, এটা দেখাই দিই। তো 6 নাম্বার প্রশ্নের সমাধান করি। এবং এই ক্ষেত্রে কাকে আমরা বড় বলবো? এই ক্ষেত্রে খুব সহজভাবে বলা যাবে যে এই দুইটা সংখ্যাকে আপনি স্থাপন করবেন, তাদের মধ্যে একেবারে ডান দিকে যেটা থাকবে সেটা বড়, আর বাম দিকে যেটা থাকবে সেটা ছোট। কিন্তু ডান দিকে যেটা থাকবে তার কথাটাই আপনি আগে বলবেন, যে 9 এর অবস্থান 2 এর ডানে, 6 এর অবস্থান -6 এর ডানে, এইভাবে করে আমরা বলতে পারি। তো আমরা এখন 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। আমরা লিখি সমাধান। 6 নাম্বার প্রশ্নে আছে 1 এবং -10। আমরা লিখব সংখ্যা রেখায় 1 এবং -10 সংখ্যা দুইটি স্থাপন করি। তাহলে এই কথা তো লিখলাম, এখন তাহলে স্থাপন করা দরকার। তাহলে আমরা এখন স্থাপন করব। আমরা সংখ্যা রেখা আঁকব। আপনারা এখানে লক্ষ্য করছেন যে আমরা আগের অঙ্কটার মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো বেশি দিয়েছিলাম, ঋণাত্মক সংখ্যা কম দিয়েছি। এখনকার অঙ্কটার মধ্যে আমরা ধনাত্মক সংখ্যা একেবারেই কম দিলাম, ঋণাত্মক সংখ্যা বেশি দিব। এটা হচ্ছে আমাদের অঙ্কের উপরে নির্ভর করে। আমরা আমাদের অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি +1, ধনাত্মক মাত্র 1, তাহলে আমাকে 1 পর্যন্ত নিলেই যথেষ্ট। -10, ঋণাত্মক 10 পর্যন্ত যাবে, -10 পর্যন্ত। তাহলে এখানে আমাকে অনেকগুলো সংখ্যা নিতে হবে। এই জন্য আমরা কোন দিকে বেশি নিব, কোন দিকে কম নিব, এটা আমাদের প্রশ্নে যে সংখ্যাগুলো তাদের উপরে নির্ভর করে। তাহলে আমরা সংখ্যা রেখাটা আঁকলাম। সংখ্যা রেখা আঁকা হয়ে গেল। আমরা এখানে এই যে 0 বিন্দু দেখতে পাচ্ছি, 0 ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক। তো আমাদের এখানের মধ্যে 1 +1, এই যে +1, আমরা তাকে গাঢ় করে দিই। -10 এটাকে স্থাপন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে -10, এটাকে আমরা এখন গাঢ় করে দিব। তাহলে হয়ে গেল আমাদের 1 এবং -10কে গাঢ় করা, স্থাপন করা। তো এখন এদের মধ্যে আমরা এইটাকে ডান দিকে দেখতে পাচ্ছি, 1কে। তাহলে 1 ডান দিকে অবস্থিত, কিন্তু কার ডান দিকে? -10 এর ডান দিকে +1 অবস্থিত। এই কথাটাই আমরা এখন লিখে দিব, যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে। আমরা এই কথাটা লেখার পরে লিখব 1 এর অবস্থান -10 এর ডানে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 1 এর অবস্থান -10 এর ডানে। আমরা আশা করি এই রকমভাবে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। আমাদের এখানে বলা হয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী, শব্দটা খেয়াল করবেন, মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। আমাদেরকে একে তো এখানে মধ্যবর্তী বলা হয়েছে, তারপরে আবার ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলা হয়েছে। তো এই যে ক নাম্বারের দুইটা সংখ্যা দেওয়া 0 এবং -7, আমাদেরকে তারা বলতেছে এই 0 এবং -7 এই দুইটা সংখ্যার মধ্যবর্তী, মানে মাঝখানের যেই সংখ্যাগুলো, তাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়া, ছোট থেকে বড়র দিকে যাওয়া। তাহলে 0 এবং -7 এর মাঝখানে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে ছোট থেকে বড় এই সিরিয়ালে আমাদেরকে লিখতে হবে। যেমন আমরা যদি বোঝানোর জন্য বলি যে 1 এবং 5, তাহলে 1 এবং 5 এর মধ্যবর্তী সংখ্যা কি কি? 2, 3, 4। তাহলে 1 এবং 5 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 2, 3, 4। আমাদেরকে তারা লিখতে বলতেছে 2, 3, 4কে লিখতে বলা হয়েছে। 1 এবং 5কে আমরা লিখব না। আমাদেরকে তারা বলতেছে 1 এবং 5 এর মধ্যবর্তী যেই সংখ্যাগুলো তাদেরকে তোমরা লেখো এবং মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো, ছোট থেকে বড়। এই 2, 3, 4 এখানে কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আছে। সবচেয়ে ছোট হচ্ছে 2,
তার চেয়ে বড় 3, তার চেয়ে বড় 4, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমাদেরকে এইভাবে করেই লিখতে হবে। তো আমরা এখানের মধ্যে 4টা প্রশ্ন দেখতেছি। সবার প্রথম প্রশ্নটার আমরা এখন সমাধান করব, ক নাম্বার সমাধান। তো আমরা এখানের মধ্যে ক নাম্বার প্রশ্নটার সমাধান করলাম, কিন্তু কিভাবে করলাম একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা একটু বলার চেষ্টা করি। আমাদেরকে বলা হয়েছে যে 0 এবং -7 এই দুইটা সংখ্যার মধ্যবর্তী, অর্থাৎ এই দুইটা সংখ্যা না, কিন্তু এই দুইটা সংখ্যার মাঝখানে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে লিখতে হবে, এবং শর্ত মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখতে হবে। ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় ছোট থেকে বড়র দিকে যাওয়া। তো আমরা এই অঙ্কটা করার সময় যেই জিনিসটার দিকে খেয়াল রাখবো, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। সেটা হচ্ছে যেই দুইটা সংখ্যা আমাদেরকে দেওয়া আছে প্রশ্নে, তাদের মধ্যে যেটা ছোট আমরা তার থেকে অঙ্ক শুরু করব। যেটা ছোট তার থেকে অঙ্কটা শুরু করব। আমাদের এখানে -7 হচ্ছে ছোট, তাহলে আমরা অঙ্কটা করব এই যে -7 লিখব, আর এই যে 0 তাকে আমরা এখানের মধ্যে লিখলাম। তাহলে আমাদের অঙ্কটা 0 এবং -7 না, আমাদের অঙ্ক হচ্ছে -7 এবং 0, এই দুইটা সংখ্যার মাঝখানের সংখ্যাগুলোকে আমাদেরকে লিখতে হবে। অঙ্ক সিরিয়াল হয়ে যাবে, ধারাবাহিকভাবে এই যে ঊর্ধ্বক্রম হয়ে যাবে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তার মানে যেই সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে তাদেরকে ছোট থেকে বড়র দিকে যাব। যেই দুইটা সংখ্যা দেওয়া তাদেরকে আমরা ছোট থেকে বড়র দিকে চলে গেলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে -7 এবং 0 এই দুইটা সংখ্যাকে আমরা লিখব না, এই দুইটা সংখ্যার মাঝখানে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা লিখব। তাহলে -7 ঠিক তার চাইতে একটু বড় সংখ্যাটা কোনটা? -6 লিখে দিলাম। তার চাইতে একটু বড় -5, এভাবে করে -4, -3, -2, -1, এর পরেই কিন্তু 0 আমার অঙ্কে দেওয়া আছে, তাই আমি 0কে লিখতে পারবো না, আমার অঙ্ক বন্ধ হয়ে যাবে। যেই দুইটা সংখ্যা দেওয়া তাদের মাঝখানের সংখ্যাগুলোকে লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন সবচেয়ে ছোট তার চেয়ে বড়, তার চেয়ে বড়, এইভাবে করে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখলাম। তো এই যে ক নাম্বারটা সমাধান করলাম, আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটার সমাধানও এখানে আমরা করে দেখাবো। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে -30 এবং -23 এই দুইটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলো লেখার জন্য। তাহলে আমরা এখন একটু তাকাই, এই দুইটা সংখ্যার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে -30, কারণ ঋণাত্মক সংখ্যা দেখতে যত বড় দেখা যাবে তার মান তত ছোট হবে। দেখতে মনে হইতেছে -30, -23, তাইলে তো মনে হয় -23 ছোট, -30 বড় না। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যাকে দেখতে বড় মনে হবে সেই ছোট, আর যাকে দেখতে ছোট সেই বড়। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দেখতেছি সিরিয়াল করাই আছে। আমরা যেই কথাটা বললাম যে ছোট আর বড় সিরিয়াল করব, আমরা এই দেখতেছি এই দুইটার মধ্যে সিরিয়াল করা আছে, ছোটটা আগে লিখছে, বড়টা পরে লিখছে। বাস আমরা সরাসরি এই দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলোকে লিখে দিব। আমরা এখানের মধ্যে লিখি সমাধান খ, -30 এবং -23 সংখ্যা দ্বয়ের, আমাদের প্রশ্নে যেই লাইনটা লেখা আছে এবার হুবহু সেই লাইনটা আমরা লিখে দিব। তাহলে আমরা এই কথাটা এখানের মধ্যে লিখে দিলাম যে -30 এবং -23 সংখ্যা দ্বয় মানে দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নে লেখা হলো। এখন লিখি নেই, লিখে ফেলবো। সেটা কি? -30 তাকে তো লিখবো না, -30 ঠিক পরের যেই সংখ্যাটা তাকে আমরা লিখব, সেটা হচ্ছে -29, তারপরে -28, -27, -26, -25, -24, তারপরেই হচ্ছে -23 আমাদের অঙ্কে দেওয়া আছে, আমরা লিখব না। তাহলে আমাদের অঙ্কে যেই দুইটা সংখ্যা দেওয়া আছে তাদেরকে না লিখে তাদের মধ্যবর্তী যেই সংখ্যাগুলো তাদেরকে আমরা ছোট থেকে বড় এই সিরিয়ালে মানে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে লিখে দেবো। এই যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখে দিব, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আমরা আশা করি। এবং আরেকটা কথা আবারও বলে দিই যে যেই দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যে যেটা ছোট তার থেকে আমরা আমাদের অঙ্কটা শুরু করব। আমরা দেখতেছি এই দুইটার মধ্যে -30 ছোট, আমরা তার থেকে অঙ্কটা শুরু করলাম। -30 যেতে বড় -29, সেখান থেকে শুরু করে -23 এর আগে গিয়ে বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা আশা করি এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের নতুন করে আরও কয়েকটি প্রশ্ন লিখলাম। আমাদের এখানে সবার প্রথমে বলা হয়েছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। অর্থাৎ আমাদেরকে -20 চাইতে বড় পূর্ণ সংখ্যা লিখতে হবে 4টা, এবং অবশ্যই সেগুলোকেও ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে।
তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখতে যত বড় দেখা যাবে তার মান তত কমতে থাকবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যার এটা একটা বৈশিষ্ট্য, এটাকে দেখতে যত বড় দেখা যাবে তার মান তত কমতে থাকবে। তো এখানে আমরা -20-র চাইতে বড় 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখব। তো এখানে আমাদেরকে যেহেতু বড় বলছে তাহলে ঠিক তার উল্টাটা হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখতে যত ছোট মনে হয় তার মান তত বাড়তে থাকে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখতে যত ছোট মনে হয় তার মান তত বাড়তে থাকে। তো আমরা এখানের মধ্যে সমাধানের মধ্যে গিয়ে সবার প্রথমে সমাধান লিখব। আমরা প্রথম প্রশ্নটা সমাধান করতেছি, তাহলে আমরা এই লাইনটা লিখে নিলাম যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। তাহলে আমরা এই 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন লিখব কিন্তু -20-র চাইতে বড়। তাহলে -20 চাইতে বড় কিন্তু দেখতে ছোট মনে হবে কিন্তু তার মান বড় হবে। আমরা সবার প্রথমে -20 চাইতে বড় আমরা লিখতে পারি -19। এটা -20-র চাইতে বড়, দেখতে মনে হইতেছে ছোট, 20-এর চাইতে 19 ছোট কিন্তু আসলে এটা বড়। আরও বড় -18, আরও বড় -17। আমি এখন যত এইদিকে লিখতে থাকবো তার মান তত বাড়তে থাকবে। তো আমাদেরকে তো তারা বললো 4টা লিখতে, আমরা ইতিমধ্যে 3টা লিখে ফেলছি, আরেকটা লিখে ফেলি -16। তাহলে এই যে -19, -18, -17, -16 এগুলোই হচ্ছে -20-র চাইতে বড় 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে সবচাইতে বড় হচ্ছে -1। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে -1ই সবচেয়ে বড়, এর চেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই। তো আমরা এখানে মধ্যে 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখলাম। এটাই আমাদের প্রথম প্রশ্নের সমাধান, একেবারে এক লাইনেই শেষ। তো এখন 2 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে মধ্যে অ্যান্সার শব্দটা লিখে দিই। 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া সেখানে বলা হয়েছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। আমাদেরকে বলছে -10-এর চাইতে ছোট লিখতে হবে কিন্তু দেখতে বড় দেখা যাবে। ঋণাত্মক সংখ্যা দেখতে যত বড় তার মান তত ছোট হতে থাকে। তো আমরা এখন এই অঙ্কটার সমাধান আমি দেখিয়ে দিই, এখানের মধ্যে করে দেখাই সমাধান। তাহলে আমরা এই লাইনটা সবার প্রথমে লিখে নিলাম, তা হচ্ছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। এখনো লিখি নেই, লিখবো এখন। সেটা হচ্ছে -10-এর চাইতে বড় হচ্ছে, আমাদের এখানে ছোট জানতে চাইছি তাহলে আমরা ছোট লিখবো -11, -12, -13, -14। এটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 10-এর চাইতে 11 বড়, 10-এর চাইতে 12 বড়, দেখতে বড় মনে হইতেছে। 10-এর চাইতে দেখতে এগুলো বড় মনে হইতেছে কিন্তু এগুলো আসলে ছোট। তাহলে -10-এর চাইতে দেখতে যেগুলোকে বড় দেখা যাইতেছে এই সবগুলোই -10-এর চাইতে ছোট। তো আমাদেরকে তারা একেবারে বলে দিল মাত্র 4টা লেখার জন্য, যেন আমরা 4টা লিখলাম। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের -10-এর চাইতে ছোট 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একটু আগে এই 3টা অঙ্ক করার আগে যে আমরা সমাধানগুলো করলাম সেগুলোর মধ্যে আমরা এই 3 নম্বর প্রশ্নটার সমাধান করেছি এই ধরনের। সেটা কি, -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -10 এবং -5 এই দুইটা সংখ্যার মাঝখানের 4টা পূর্ণ সংখ্যা তারা আমাদেরকে লিখতে বলছে। -9, -8, -7, -6 এগুলো লিখলে হবে, কারণ এই দুইটার মধ্যবর্তীগুলো আমরা লিখলে হয়ে যাবে। তো 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলছে, আশা করি আমরা এই দুইটা সংখ্যার মধ্যবর্তী 4টা পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারবো। তাহলে এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে করতে দেয় তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। ঋণাত্মক সংখ্যা দেখতে যত ছোট মনে হবে তার মান তত বড় হতে থাকে, ঋণাত্মক সংখ্যা দেখতে যত বড় মনে হয় তার মান তত কমতে থাকে। তাহলে আশা করি এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা নতুন করে আরও কয়েকটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে সবার প্রথমে বলা হয়েছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, এই যে ব্র্যাকেটের স, এবং মিথ্যা হলে ব্র্যাকেটের মধ্যে মি লেখো। এবং যেই বাক্যটা মিথ্যা সেই বাক্যটি যদি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। অর্থাৎ আমাদেরকে এখানে দুইটা জিনিস দেখতে হবে, সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আমরা স লিখব। আমরা এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, যেমন 1 নম্বর যে প্রশ্নটিকে আমরা উঠাবো সমাধান, আমাদের সমাধান পুরো প্রশ্নটাকে উঠাবো। যদি এই লাইনটা যদি সত্য হয় আমরা এই লাইনের পাশে ব্র্যাকেটের মধ্যে স লিখব। আর যদি এই লাইনটা যদি মিথ্যা হয় আমরা লাইনের পাশে ব্র্যাকেটের মধ্যে মি লিখব। এবং মিথ্যা যে হইল আমরা এই বাক্যটাকে সঠিক বানাবো, মিথ্যা বাক্যটাকে সঠিক বানাবো, শুদ্ধ বানাবো। তো এখন আমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, এখানে মোট 4টা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় -10 এর ডানে
-8, সংখ্যা রেখায় -10-এর ডানে -8 অবস্থিত। এই কথাটা সত্য কিনা আমরা একটু দেখি। আমরা এই যে এখন একটা সংখ্যা রেখা আমি দেখাবো, এটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে না কোনোভাবেই না, আমি শুধু একটু বোঝানোর জন্য একটা সংখ্যা রেখা আঁকলাম। তো সংখ্যা রেখার মধ্যে -10, -9, -8, -7, তাহলে আমরা এই যে একটা সংখ্যা রেখা, এখানে আরও অনেক সংখ্যা আছে। তো আমরা এখানে কি দেখতেছি, -10 তার ডান দিকে -8, অর্থাৎ -10-এর ডানে -8 অবস্থিত। এই কথাটা সত্য, তারাও এই কথাটাই বলছে, সংখ্যা রেখায় -10 এর ডানে -8 কথাটা সত্য। এবং এই দিকে আমরা আরও একটা জিনিস খেয়াল রাখতে পারি, সেটা হচ্ছে সংখ্যা রেখার মধ্যে ছোট সংখ্যাটা বসে বাম দিকে, বড় সংখ্যাটা বসে ডান দিকে। অর্থাৎ আমাদেরকে যদি দুইটা সংখ্যা দেয় আর যদি বলে এদের কোনটা বামে কোনটা ডানে বসবে, আমরা ওই দুইটা সংখ্যার মধ্যে যাকে ছোট দেখব তাকে বসাবো বামে, আর যাকে বড় দেখব তাকে বসাবো ডানে। যেমন -10 এবং -8, এখানের মধ্যে -10 ছোট, তাহলে এটা বসবে বামে, -8 বড়, তাহলে এটা বসবে ডানে। তাহলে তাদের এই 1 নম্বরে যে কথাটা তারা বলল, এই কথাটা সত্য। আমরা এখন সমাধানে গিয়ে কি করব, আমরা সমাধানের মধ্যে গিয়ে লিখব সমাধান। আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করতেছি, 1 নম্বর প্রশ্নটা আমরা এখানের মধ্যে উঠাবো। তাহলে আমরা এখানের মধ্যে বাক্যটা লিখলাম যে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। আমাদেরকে তারা বললো যে বাক্যটা যদি সত্য হয় পাশে স লেখার জন্য, এবং বাক্যটা সত্য, সুতরাং আমরা স লিখে দিলাম। আমাদের অঙ্ক শেষ। এটা আমাদের 1 নম্বর প্রশ্নে এটাই বলছে যে বাক্যটা যদি শুদ্ধ হয় বা সত্য হয় তার পাশে স লেখো, আমরা লিখে দিলাম স। আর বাক্যটা যদি মিথ্যা হয় তাহলে তার পাশে মি লিখবা, তার সাথে বাক্যটাকে সত্য বানাবা। তাহলে আমরা তো 1 নম্বর প্রশ্নের সমাধান করলাম। 2 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় -60 এর ডানে -70। আমরা কিন্তু এইমাত্র বললাম যে যেই দুইটা সংখ্যা আমাদেরকে দেওয়া থাকবে তাদের মধ্যে ছোটটা বসবে বাম দিকে, বড়টা বসবে ডান দিকে। সংখ্যা রেখার মধ্যে সংখ্যা রেখায় বামে ছোটটা, তার যত ডান দিকে যাবে তার মান তত বাড়তে থাকবে, যত ডানে যাব মান তত বাড়তে থাকবে। তো এই যে এখানে মধ্যে তারা বলল যে সংখ্যা রেখায় -60 এর ডানে -70 বসে। তো আমরা এই দুইটা সংখ্যার মধ্যে -60 আর এই যে -70, যদিও দেখতে -70কে বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানি ঋণাত্মক সংখ্যা দেখতে যত বড় তার মান তত ছোট। তাহলে -60 এবং -70 এখানের মধ্যে -70 ছোট। তাহলে যদি -70 ছোট হয় তাহলে এটা তো বাম দিকে বসার কথা, আর -60 ডান দিকে বসার কথা। তাহলে আমরা কথাটাকে এটাকে শুদ্ধ বানাবো কিভাবে, আগে এই লাইনটাকে আমরা এখানে আমাদের লিখে ফেলবো, সম্পূর্ণ লাইনটা এখন আমরা এখানে আমাদের লিখবো। তাহলে আমরা এই বাক্যটা এখানে আমাদের লিখলাম, সংখ্যা রেখায় -60 এর ডানে -70। কথাটা কি সত্য? কথাটা মিথ্যা। তার কারণ এটা বড় আর এটা ছোট, ছোটটা ডান দিকে বসবে না, বড়টা ডান দিকে বসবে, কিন্তু তারা ছোটটাকে ডান দিকে বসায় ফেললো। তাহলে এই কথাটা ভুল। তাহলে আমরা পাশে লিখবো মি। আমরা এখন এই কথাটাকে শুদ্ধ করে লিখবো। আমরা লিখবো এখানে তারা বললো যে বাক্যটি শুদ্ধ করো, আমরা এখানে লিখবো শুদ্ধ বাক্যটি হলো। এখন এই বাক্যটাকে আমরা দুইভাবে শুদ্ধ করতে পারি, দুইভাবে, আপনি যে কোনো একভাবে লিখলেই চলবে। সেটা হচ্ছে -60 যেখানে আছে আপনি সেখানেই রাখলেন, এখানের কথাটাকে পরিবর্তন করে দিলেন। অবশ্যই -60 ডান দিকে -70 বসবে না, বরঞ্চ -60 বাম দিকে -70 বসবে, কারণ -70 ছোট আর ছোটটা বসে বাম দিকে। তাহলে -60 এর বামে -70, যদি এটা লেখেন সঠিক হয়ে যাবে। আবার আরেকভাবে লিখতে পারেন যে এখানে যে ডানে কথাটা লিখলো, আপনি যদি এটাকে ঠিক রাখতে চান তাহলে সংখ্যাটাকে উল্টাইতে হবে। আমরা বলবো -70 এর ডানে -60, -70 এর ডানে -60, আমরা এইভাবে করে লিখতে পারি। এই দুই ভাবের যে কোনো একভাবে করে লিখে দিলেই আমাদের অঙ্কটা শুদ্ধ হয়ে যাবে। তো আমরা এখন এখানে মধ্যে লিখবো, আমরা -60 যেখানে আছে আমরা সেখানেই রাখি। আমরা লিখব সংখ্যা রেখায় -60 এর, এই যে এখানে ডানে দেওয়া আছে এই ডানের জায়গায় আমরা লিখব বামে -70। তাহলে আমরা কি করলাম, পুরোটাই ঠিক থাকলো, শুধু ডানে এই শব্দটার জায়গায় আমরা বামে দিলাম, কারণ সংখ্যা রেখায় বড়টা বসবে ডান দিকে আর ছোটটা বসবে বাম দিকে। তাহলে -60 আর -70, ছোটটা হচ্ছে -70। তাহলে এটা যেহেতু ছোট তাহলে এটা বামে বসবে। তাহলে আমরা এই কথাটাই বললাম, -60 এর বামে -70 বসে। তো এটা আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আমরা সঠিকটা লিখে দিলাম এখানের মধ্যে। আমরা এখানে লিখতে পারি অ্যান্সার। যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে সংখ্যা রেখার মধ্যে -60, তারপরে -61, এরকমভাবে চলতে 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 এক পর্যায়ে গিয়ে -70 হবে। তাহলে -60 এর বামে -70 অবস্থিত।
এটা আমরা এমনিতেই দেখালাম। এটা হচ্ছে আমাদের মূল উত্তরটা। এরপরে 3 নাম্বার প্রশ্ন, তার সমাধানটা আমরা এখানে লিখব না, আমরা আগে এখানে দেখি। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। কথাটা ভুল, তার কারণ সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হলো -1। তার কারণ মাইনাসের অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো শুরুই হয় 1 থেকে। তাহলে -1 থেকে শুরু হলো, এরপর আমি -1-এর যত বাম দিকে যাব তার মান তত ছোট হতে থাকবে, তত ছোট হতে থাকবে। তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা বের করতে পারবো না, মানে এটা চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু ঋণাত্মক সংখ্যা শুরু হলো কোথা থেকে? 1 থেকে, এটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, কথাটা মিথ্যা। আমরা বলবো আমরা এই বাক্যটাকে এখানে লিখব, তার পাশে লিখব মি, যেহেতু এটা মিথ্যা মি। এরপরে লিখব বাক্যটিকে শুদ্ধ বাক্যে লিখলে হয়, এই যে শুদ্ধ বাক্যটি হলো, তখন আমরা লিখব সবচেয়ে বড়, এই ছোটর জায়গায় লিখব বড়, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্ন, -20 এর চেয়ে -26 বড়। আমরা জানি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যত বড় দেখা যায় তার মান তত কমে, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যত ছোট দেখা যায় তার মান তত বাড়ে। তাহলে এই দুইটা সংখ্যার দিকে যদি আমরা তাকাই, দুইটাই কিন্তু ঋণাত্মক, এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। তাহলে আমরা একটু দেখি, দেখতে কোনটাকে ছোট বড় মনে হয়। 26 দেখতে এটাকে ছোট মনে হচ্ছে, এটাকে বড় মনে হচ্ছে, কিন্তু তার কাজটা সম্পূর্ণ উল্টা হবে। যদিও দেখতে -20-কে ছোট মনে হয়, কিন্তু আসলে এইটা বড়। -26-কে দেখতে বড় মনে হয়, কিন্তু আসলে এইটা ছোট। তাহলে এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি? -20 এর চেয়ে -26 ছোট। এই বড়র জায়গায় শুধুমাত্র ছোট শব্দটা লিখে দিলেই সমাধানটা হয়ে যাবে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।